ভারত জুড়ে হামলার হুমকি, রাহুলকে নিয়ে জটিলতা, তামিলনাড়ু কাণ্ড, চতুর্মুখী দ্বন্দ্বে মোদি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। ভারতের প্রধানমন্ত্রী মোদির অবস্থা নেতানিয়াহুর মতো হয়েছে। পুরো ভারত জুড়ে এক তোলপাড় অবস্থা চলছে। নিশানায় আছে বোমা হামলার। শিক্ষা প্রতিষ্ঠান, বিমানবন্দর, গুরুত্বপূর্ণ রাজনীতিক কেউ বাদ যাচ্ছে না এই হামলার টার্গেট থেকে। এই অবস্থায় মোদির করুণ পরিণতির অপেক্ষায় যেন বিশ্ববাসী, বিশেষ করে প্রতিবেশীরা। কারণ মোদির কাছ থেকে তারাই বেশি নাস্তানাবুদ হয়েছে এবং এখনও হচ্ছে। তবে কি মোদির পতন এখন সময়ের ব্যাপার মাত্র? ভারতের রাজধানী নয়াদিল্লির ৩০০টির বেশি স্কুল ও প্রতিষ্ঠান এবং বেশ কয়েকটি বিমানবন্দরে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। পুলিশ জানায়, টেরোরাইজার্স 111 নামে একটি জঙ্গি গোষ্ঠী ইমেইলে বোমা হামলার হুমকি দিয়ে বার্তা পাঠায়। খবর এনডিটিভির। পুলিশ আরও জানায়, দিল্লির ৩০০টিরও স্কুল ও প্রতিষ্ঠানের ইমেইলে রোববার সকাল ৬টা ৮ বার্তাগুলো আসে। দেশের অন্যান্য বিমানবন্দরের পাশাপাশি দিল্লি বিমানবন্দরেও একটি ইমেইল পাঠানো হয়েছে। ইমেইলে লেখা ছিল, ভবনের চারপাশে বোমা, প্রতিক্রিয়া দেখাও অথবা বিপর্যয়ের মুখোমুখি হও। এতে বলা হয়, ভবনের চারপাশে বোমা রাখা হয়েছে, এগুলো নিষ্ক্রিয় করতে ২৪ ঘন্টা সময় আছে। নিষ্ক্রিয় করতে না পারলে বিপর্যয়ের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করে দেওয়া হয় ইমেইল বার্তায়। দিল্লি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইমেইল পাওয়া স্কুলের মধ্যে রয়েছে দারকার সিআরপিএফ পাবলিক স্কুল এবং কুতুব মিনারের কাছে সর্বোদয় বিদ্যালয়। কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ বাহিনী, দমকল বাহিনী এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটগুলোকে তাৎক্ষণিকভাবে হুমকির শিকার স্কুলগুলোতে তল্লাশি অভিযান পরিচালনা করে। তবে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে শহরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে বারবার বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। প্রায় এক সপ্তাহ আগে ডিপিএস দ্বারকা, কৃষ্ণ মডেল পাবলিক স্কুল এবং আরেকটি সর্বোদয় বিদ্যালয় সহ অনেক স্কুল এই ধরনের হুমকি পেয়েছিল। ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। এই ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছে দলটি। টেলিভিশন অনুষ্ঠানে বিতর্ক চলাকালীন রাহুল গান্ধীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন কেরালা বিজেপির মুখপাত্র প্রিন্তু মহাদেব। খবর হিন্দুস্তান টাইমসের। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেয়া চিঠিতে বলা হয়, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা নিতে না পারে তাহলে তা লোকসভায় বিরোধী দলনেতার বিরুদ্ধে হামলার ষড়যন্ত্র বলে বিবেচিত হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে কংগ্রেস অভিযোগ জানায়, বিজেপি নেতা প্রিন্তু মহাদেব রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। কংগ্রেসের দাবি, মহাদেব একটি মালয়ালম টিভি চ্যানেলে চলমান বিতর্কের সময় রাহুল গান্ধীর প্রাণনাশের হুমকি দেন এবং বলেন, রাহুল গান্ধীকে বুকে গুলি করা হবে। কংগ্রেস বলছে, এটি ভুল করে বলা কোনো কথা নয়, অসাবধানবশত কোনো বক্তব্যও নয়। এটি লোকসভার বিরোধী দলীয় নেতার জন্য ইচ্ছাকৃত এবং ভয়াবহ প্রাণনাশের হুমকি। কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, ক্ষমতাসীন দলের মুখপাত্রের এই ধরনের বিষাক্ত শব্দ কেবল রাহুল গান্ধীর জীবনকেই বিপন্ন করে না, সংবিধান, আইনের শাসন এবং প্রতিটি নাগরিকের মৌলিক সুরক্ষা নিশ্চয়তাকেও দুর্বল করে। সমাবেশে সকাল থেকে যারা এসেছিল কেউ ফিরে যায়নি। আমি ওই মানুষের ভিড়ে আটকে পড়েছিলাম। পরে কয়েকজন তরুণের সাহায্যে অনেক কষ্টে বের হতে পেরেছি। কথাগুলো বলছিলেন শনিবার ভারতের তামিলনাড়ু রাজ্যের কারুর জেলায় অভিনেতা থেকে রাজনৈতিক হওয়া বিজয় থালাপাতির রাজনৈতিক সমাবেশে আসা দুর্গা দেবী। তার মতো লাখো মানুষ এসেছিলেন সেদিনের ওই সমাবেশে। গরমে আর ভিড়ে পদদলিত হয়ে যাদের অন্তত ৩৯ জন মারা গেছেন বলে রাজ্যের কর্মকর্তারা জানিয়েছেন। বহু মানুষ এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কারো কাছে খাবার বা পানি ছিল না। আমি নিজের চোখে দেখেছি, বাচ্চারাও অজ্ঞান হয়ে যাচ্ছিল, বলছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী দুর্গা দেবী। পুলিশের কর্মকর্তা ডেভিডসন ডেবাসারাওয়াতো জানিয়েছেন, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গণমাধ্যম তামিল কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে জানার চেষ্টা করেছে সেখানে আসলে কি ঘটেছিল। ভেলুচামিপুরমের বাসিন্দা দুর্গাদেবী ওই সমাবেশে এসেছিলেন সকালবেলায়। তিনি গণমাধ্যমকে বলেছেন, অল্পের জন্য তিনি শ্বাসরুদ্ধকর ভিড় থেকে প্রাণে বেঁচেছেন। ভিড়টা সকালের দিকে মোটামুটি ছিল। বিজয়ের আসতে দেরি হচ্ছিল, ফলে আস্তে আস্তে ভিড় বাড়তে থাকে। গ্রামের বাইরে থেকেও বিপুল মানুষ এসেছিল। এছাড়া সেদিনের সমাবেশের প্রচারণার কারণে এখানকার দোকান এবং রেস্তোরাঁগুলো বন্ধ ছিল। ফলে বাইরে থেকে আসা মানুষেরা খাবার বা পানি পাননি। সন্ধ্যায় সমাবেশ শুরুর আগেই অনেকে অজ্ঞান হয়ে গিয়েছিল, বলেন দুর্গাদেবী। তিনি বলছিলেন, সকাল থেকে যারা এসেছিল কেউ আর ওখান থেকে বের হয়নি। সময় বাড়ার সাথে সাথে সমাবেশে মানুষের সংখ্যা বাড়ছিল। সন্ধ্যায় সেটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর তখনই পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে। আমিও হুড়োহুড়ির মধ্যে পড়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের গ্রামের কয়েকটা অল্প বয়সী ছেলের সাহায্যে আমি একটা বিল্ডিং টপকে বেরিয়ে যাই, যে কারণে কোনো আঘাত ছাড়াই আমি বেঁচে ফিরেছি, বলেন দুর্গাদেবী। দুর্গাদেবীর গ্রামেরই আরেকজন লক্ষ্মী, তিনিও সমাবেশে গিয়েছিলেন। তিনি নিজে দেখেছেন পদদলিত হওয়ার ঘটনার আগেই অনেক বাচ্চা অজ্ঞান হয়ে গিয়েছিল। গণমাধ্যমকে তিনি বলেন, সকালে এত ভিড় ছিল না। শুরুতে সমাবেশের ব্যবস্থাপনাও ভালো ছিল, কিন্তু ভিড় বাড়তে থাকলে কেউই আর সামলাতে পারছিল না। অনেক বাচ্চাকে চোখের সামনে অজ্ঞান হয়ে যেতে দেখেছি আমি নিজে। একই গ্রামের আনন্দ কুমার নামের একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা বলেছেন, গর্ভবতী অনেক নারী এবং ছোট ছোট বাচ্চারা সকাল থেকে সমাবেশ স্থলে অবস্থান নিয়ে অপেক্ষা করছিল। আমি সে স্থানে কোনোদিন এত ভিড় দেখিনি। যদিও বিজয় সন্ধ্যাবেলায় এসেছিল, কিন্তু দুপুরের মধ্যেই সমাবেশ স্থল কানায় কানায় ভরে গিয়েছিল। আমি জানি না তারা কি ভেবে গর্ভবতী নারীদের ওই সমাবেশে নিয়ে এসেছিল, বলেন আনন্দ কুমার। বিজয় থালাপাতি দুপুর 12টা থেকে ওই সমাবেশ করার জন্য অনুমতি নিয়েছিলেন, কিন্তু তিনি নিজে সমাবেশ স্থলে পৌঁছান সন্ধ্যার সময়। বিপুল সংখ্যক মানুষ বিজয় থালাপতিকে এক নজর দেখার জন্য সারাদিন অপেক্ষা করেন। এরপর তিনি মঞ্চে উঠলে সবাই একসাথে সামনে এগিয়ে যেতে শুরু করেন। ওই সময় দুর্ঘটনার সূত্রপাত হয়। হুড়োহুড়ি করে সামনে যাওয়ার সময় তখন অনেকেই অজ্ঞান হয়ে পড়েন। তামিলনাড়ুর ডিএমকে পার্টির মুখপাত্র সারাভানান বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্টরি কাজাগাম বা টিএমকের অব্যবস্থাপনাকে এই ঘটনার জন্য দায়ী করেন। বার্তা সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, টিভিকে পুলিশের দেয়া শর্ত ভঙ্গ করেছে এবং কোনো নিয়মের তোয়াক্কা করেনি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দুপুর 3:30 পর্যন্ত সমাবেশের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু বিজয় নিজে সন্ধ্যার পর একটি খোলা ট্রাকের ওপর বক্তৃতা দিতে শুরু করেন। এদিকে পদদলিত হওয়ার ঘটনায় টিএমকের সভাপতি বিজয় থালাপতি এবং সাধারণ সম্পাদক এন আনন্দ সহ 4 জনের বিরুদ্ধে মামলা করেছে তামিলনাড়ু পুলিশ। তবে বিজয়কে এখনই গ্রেপ্তার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বলেছেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করার পরে সিদ্ধান্ত নেবে কি করতে হবে। তবে বিজয়কে এখনই গ্রেপ্তার করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন বলেছেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা তদন্ত করার পরে সিদ্ধান্ত নেবে কি করতে হবে। রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করা হবে না। বিজয় থালাপাতির আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর, কিন্তু ভক্তরা তাকে থালাপাতি নামে ডাকে, তামিল ভাষায় যার অর্থ কমান্ডার। তিনি ভারতের তামিল এবং হিন্দি ভাষাভাষী সিনেমা দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়। তার বাবা তামিল সিনেমার নামী পরিচালক এস.এ. চন্দ্রশেখর এবং তার মা শোভা ছিলেন একজন সঙ্গীত শিল্পী। 51 বছর বয়সী বিজয়ের অভিনয়ে হাতেখড়ি হয় ছোটবেলাতেই। গত বছর অর্থাৎ 2024 সালের ফেব্রুয়ারিতে বিজয় তামিলাগা ভেট্টরি কাজাগাম বা টিএমকে গঠন করেন এবং তখনই সিনেমায় অভিনয় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে সিনেমা থেকে দূরে সরে গেলেও ভক্তদের মাঝে এখনও তিনি ব্যাপক জনপ্রিয়। শনিবারের তার ওই সমাবেশে লাখ লাখ সমর্থক যোগ দিয়েছিল। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে 10 লাখ রুপি এবং আহতদের 1 লাখ রুপি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। অন্যদিকে বিজয় সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জানিয়েছেন, তিনিও নিহতদের পরিবারকে 20 লাখ এবং আহতদের 2 লাখ রুপি করে সহায়তা দেবেন। ভেতর ও বাইরের নানামুখী চাপে পড়ে বিজেপিতে নরেন্দ্র মোদী, অমিত শাহর মুঠো কি কিছুটা আলগা হচ্ছে?
11 বছরের মাথায় এই প্রথম প্রধানমন্ত্রী কি সবচেয়ে বড় সংকটের মুখোমুখি? প্রশ্নগুলো প্রবলভাবে আলোচিত হচ্ছে ক্ষমতার অলিন্দে। জল্পনা বাড়িয়ে তুলেছেন প্রধানমন্ত্রী নিজেই। না হলে কৃষি বিজ্ঞানী ও ভারতের সবুজ বিপ্লবের জনক MS স্বামীনাথনের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত সভায় মোদি কেন ব্যক্তিগতভাবে চড়া মূল্য চোকানোর ইঙ্গিত দেবেন? ওই সভার আয়োজন করা হয়েছিল এমন এক সময়ে যখন বাণিজ্য চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের জোর দড়ি টানাটানি চলছে, যখন বিশ্বের প্রতিটি দেশের ওপর প্রেসিডেন্ট ট্রাম্প ইচ্ছে মতো শুল্ক চাপিয়ে দিচ্ছেন। মোদি সেই সভায় যখন ভাষণ দেন, তার ঠিক আগেই ভারতীয় পণ্যের ওপর মোট 50% শুল্ক চাপানোর কথা ট্রাম্প শুনিয়ে দিয়েছেন। ভারতে কৃষিক্ষেত্রে বাজার বাড়াতে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই সচেষ্ট। বাড়তি শুল্কের হাত থেকে বাঁচতে কৃষিক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে ভারত কোনো রকম ছাড় দেয় কিনা সেই আলোচনাও প্রবল। ওই আবহে মোদি জানিয়ে দেন, কৃষকদের স্বার্থহানি হয়, দেশের পশুপালক ও মৎস্যজীবীরা কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে পারেন, এমন কিছু তিনি করবেন না। সে কথা বলতে গিয়ে তিনি বলেন, আমি জানি এজন্য আমাকে চড়া মূল্য চোকাতে হতে পারে, তার জন্য প্রস্তুত আছি, কিন্তু কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের স্বার্থহানি হতে দেব না। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।